সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষ থাকে যারা তাদের নিজ কর্মে হয়ে ওঠে অবিনশ্বর। সঙ্গীতের তেমনই 5 শিল্পীকে নিয়ে চ্যানেল 24-এর ঈদ আয়োজন। সবাইকে আমন্ত্রণ স্বপ্নধারা নিবেদিত স্মৃতির সুর অনুষ্ঠানে। সাথে আছি আমি আগুন। দর্শক, আজকে যাকে নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি তিনি আর কেউই নন, আমাদের অত্যন্ত প্রিয় আজম খান, পপ সম্রাট আজম খান। এবং আমাদের সাথে স্টুডিওতে গল্প করার জন্য আছেন দুজন বিশেষ মানুষ যারা নিজেদের আলোকে এক্সট্রিমলি আলোকিত। একজন হচ্ছে লুৎফর রহমান লাবু এবং আরেকজন হচ্ছেন ফেরদৌস ওয়াহিদ। লাবু ভাই, জুনিয়রকে দিয়ে শুরু করি, উনি তো আছেনই সব কিছু বলার। কেমন আছেন লাবু ভাই? আমি সবসময় ভালো আছি। কিভাবে থাকেন? একটু চেষ্টা করলেই হয়। ভালো থাকা খুব একটা কঠিন বিষয় না। বাহ। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমাকে ডাকার জন্য জি, চ্যানেল 24-কে ধন্যবাদ। আপনাকে দিয়ে শুরু করব। এই আজম খান মানে তো আমাদের কাছে তো আজম খান। আমি যখন ছোটবেলায় আলম খানের বাসায় যেতাম গান শিখতে, ছোটই তো তখন 21-22 বছর, তখন গিয়ে গান শিখে কতক্ষণে ওই বাসার থেকে বের হয়ে পাশে আজম খানের গেটে ঢুকবো, এই আশায় যেতাম ফিল্মের গান গাইতে। চাচা, আজম খান সম্বন্ধে আপনাদের দুজনের অনেক জানা, অনেক শোনা। কে আগে শুরু করবেন আপনারাই ডিসাইড করেন। আচ্ছা, আমি একটু জিনিস বলি, যেহেতু আমি ওনার সাথে একটু বেশ সময় কাটিয়েছি। আই হ্যাভ স্পেন্ড এ ভেরি গুড ডিল অফ টাইম উইথ হিম। ওই সময়গুলি নিয়ে একটুখানি কথা বলি। জি প্লিজ। আসলে উনি মানুষ হিসাবে যদি বলি, আজম ভাই মানে এত ডাউন টু দ্য আর্থ, মানে এত সাধারণ মানুষ যে হতে পারে আমি আমি কল্পনা করতে পারি না। আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। হি ওয়াজ মাই স্কুল ওয়ান কাইন্ড অফ। কারণ আমার মনে হয় আমি আজম খানের গান সবচেয়ে ভালো বাজাতে পারি, যেহেতু আমার প্রথমটা শেখাটা এবং ওনার সঙ্গে থাকাটা এবং মিউজিক সম্পর্কে, এই যে বাংলা পপ, জি, এইটা সম্পর্কে আমি ওনার কাছ থেকে যেটুকু জানছি, জি, আমাকে যথেষ্ট এনরিচ করছে বাংলা গানকে আমার কাছে। আমি যেহেতু আমি বড় হয়েছি ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে, আর যেহেতু আমি ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজাতাম, সো আমার ধারণাটা এবং আমি যাদের সাথে বাজাতাম তাদের ধারণা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ মানে গিটার, তোমাকে ওয়েস্টার্ন গান তুলতে হবে আগে, তাহলে তুমি এই ইনস্ট্রুমেন্টটা ভালো বুঝতে পারবে। সো ওই হিসাবে আমি গান শেখা আরম্ভ করেছি, ইংরেজি গান। তারপরে আমি যখন আজম ভাইয়ের সঙ্গে যে বাজালাম, তখন হি ওয়াজ ইমপ্রেসড ইজ বিকজ আই ওয়াজ প্লেয়িং ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট এবং ওয়েস্টার্ন ওয়েতে। তো আমি যখন ওনার গানগুলি যখন বাজালাম, তো হি ফেল্ট কমফোর্টেবল উইথ মাই সাউন্ড। নতুন কিছু একটু পাওয়া গেছে। নতুনত্ব এবং ওটা পাইছে, এবং হি ওয়ান্টেড টু স্টার্ট প্র্যাকটিসিং দ্য সেম ডে আই মেট হিম। আচ্ছা, যেদিন দেখা হয়েছে, যেদিন ওনার সঙ্গে পরিচয়, ওই দিন থেকে উনি প্র্যাকটিস করা আরম্ভ করতে, মানে চাইছে যে চলো আজকে থেকে প্র্যাকটিস করি। আমি চলেন, কোনো অসুবিধা নেই। তো ওই দিনই বসে মানে কি বলে হারিয়ে গেছে, আর কি বলে আসি আসি বলে তুমি এই দুটা গান প্র্যাকটিস করলাম। তো লিডগুলো তো আমরা আগের থেকে, আমরা যখন গিটার শিখতাম তখন তো ওইগুলোই বাজাতাম, তো ওটা তুলতে আমার কোনো অসুবিধা হয়নি। এবং আই প্লেড ইট লাইক, মানে হি এনজয়েড ইট। আর আর আমি 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 খুশিতে লাফাইছি। লাবু ভাই, হারিয়ে গেছে গানটার 4টা লাইন একটু শুনতে পারি প্লিজ? অবশ্যই। প্লিজ শোনান না বস, ওই যে গিটার। হারিয়ে গেছে, খুঁজে পাবো না, হারিয়ে গেছে, খুঁজে পাবো না, এত দিনের আশা হলো নিরাশা, এত দিনের আশা হলো নিরাশা।
হারিয়ে গেছে খুঁজে পাবো না। আহা বাবু ভাই, এগুলো হচ্ছে কি গান, তোমাকে হারায় যাইতেই হবে। ইস লাবু ভাই, কোথায় যে চলে গেল সেসব যুগ। বর্তমানটার দিকে তাকিয়ে আমি ভাবি, চাচা বর্তমান প্রজন্ম আজম খানকে কিভাবে ধারণ করে, কিংবা তাদের কাছে কি আদৌ আজম খানকে সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে কিংবা যাচ্ছে পৌঁছে? আমি তো তোমাকে সেই প্রশ্নটা আমিও করতাম। তার আগে আমি তার প্রসঙ্গ শুরু করার আগে জি। আমি একজনের নাম না নিয়ে শুরু করতে পারবো না। জি আজকে আজম খান বলো, আমাকে বলো, পিলু মমতাজ, যাদেরকেই সব বলো না কেন, ফিরোজ শাহ, জি ফিরোজ শাহী, তার আগমন না ঘটলে আমি নিজেও আজমকে চিনতেও পারতাম না। ঢাকা শহরের হোটেল ইন্টারকন্টিনেন্টাল আজকে যেইভাবে সবাই আসলো, এই লাবুরা, সূত্র কিন্তু ওই ফিরোজ শাহ। কারণ হলো ওর মাধ্যমেই, ওর কারণেই আমি ইন্টারকন্টিনেন্টালকে, ফিডব্যাক, মাইলস, এদেরকে ধরলাম যে তোমরা একটু হেল্প করো। প্রথমে তো সবাই হাসি, এটা কীভাবে সম্ভব? যাই হোক, সম্ভব হলো। আজকে আজম খানও তৈরি হলো। এজন্য ফিরোজ শাহের প্রতি আমার কৃতজ্ঞতা সবসময় থাকবে। Definitely. আর সেই সময় যারা বাজিয়েছিল, ইভেন লাবুদেরই ছিল লাস্ট স্টেশন, এদের পরে আমি আর নতুন করে কাউকে দেখিনি। এই যে গানটা একটু আগে লাবু করলো, ক্রিয়েটিভিটি, তুমি এত উচ্ছ্বাসিত কেন হলে? গানের মধ্যে ভিতরে গিয়ে কিছু- লেগেছে চাচা। কিছু তো ছিল, হ্যাঁ, ভিতরে গিয়ে কিছুটা লেগেছে। আছে। লাগবেই। হ্যাঁ। এই অরিজিনাল। এই যে কিছুটা আছে, এই প্রজন্মের আজম খানকে, এই প্রজন্মের যারা উঠতি শ্রোতা, তারা কেন আজম খানকে, সেই আজম খানকে চেনে না কেন? কারণটা কি? লাবু, তোমার কি মনে হয়? আমার দৃষ্টিতে তাই লাগে। সেই আজম খান, চাচা আমার একটা মতামত আছে, লাবু ভাই একটু পরে বলুক। সেটা হচ্ছে চাচা, আজম চাচার যেই গানের রেকর্ডিং কোয়ালিটিগুলি, সেই কোয়ালিটিগুলি এই জেনারেশন নিবে না, এবং আজম খানকে প্রেজেন্ট করার মতন কোনো সিঙ্গারও তৈরি হবে না। উনি তো একটা বেকায়দা অবস্থার মধ্যে পড়ে আছে বলে আমার মনে হয় লাবু ভাই। বেসিক্যালি আমি রেকর্ডিং গুলিও তো আমরা চকচকা দিতেও পারবো না, না, ওই আর সময় আজম তো খানকেও পাবো না। ওই সময় টেকনোলজিটাতে এত ইমপ্রুভ ছিল না। মানে আমি বলছিলাম যে তখন টোটালি অ্যানালগ যুগ ছিল, তাই তো। এখন টোটালি ডিজিটাল। ডাইরেক্ট রেকর্ডিং। সো আরেকটা জিনিস আছে যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে গিয়ে দোষটা কিন্তু আমাদের কিছু গার্জিয়ানদের দোষ। কিরকম জানো? মনে করো যে আজম খান যখন গান গাইছে, যেসব ছেলেপেলেগুলি দরজা ভেঙে ঢুকছে, ওই ছেলেপেলেগুলি কোথায় এখন? তারা জীবন যুদ্ধে যেয়ে, হ্যাঁ, জীবন শ্রোতা যুদ্ধে কোথায়? যেয়ে শ্রোতা তারা কোথায়? কিন্তু তাদের বাচ্চাদের ওই গানগুলি শোনায় নাই। তুই যে যে দরজা ভেঙে যে গান শুনছিস, হ্যাঁ, তোর ছেলেকেই গান শোনাচ্ছিস না কেন? সে কিন্তু আর কোনো গানই শুনে নেই। আমি এরকম অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তারা কিন্তু আর পরবর্তীতে গান বাজনার থেকে দূরে সরে যে গান বাজনাই করেনি, জীবন যুদ্ধে ওরা পড়ে গেছে, ওরা আর আসে নাই। কিন্তু লাবু, আমাদের ভুললে চলবে না, তখনকার বাবা মারা যেটা করতো সেই দায়িত্ব এখন নিয়েছে তো বিভিন্ন স্টেশন, টিভি স্টেশন, স্টেশন নিয়ে মিডিয়া, নিছে, প্রিন্টিং, সব। তাহলে নিশ্চয়ই কারো না কারো দায়িত্ব তো বর্তাতেই হবে। আজম খান আজকে তো নামেই যথেষ্ট, নামেই সে যথেষ্ট। যা করেছো এখনকার করা লাগবে না, বাট তার নামটা কি যথেষ্ট না? যথেষ্ট। তো নাই কেন? কেন জনগণ, ইয়াং জেনারেশন কেন ভুলতে বসেছে ওকে? এই যে মিডিয়া থেকে অনবরত সবসময় মিডিয়াতে, মানে যারা পায়োনিয়ার তাদেরকে সবসময় রাখা উচিত, ইয়েস। যাতে নাকি জেনারেশনরা যখন টিভি Automatically জানতে জানি পারবে যে আচ্ছা এটা ওরা লেজেন্ড ছিল, ওরা হচ্ছে গিয়ে পায়োনিয়ার অফ দিস কাইন্ড অফ রক সং, বাংলা রক যেটা। এই জিনিসগুলো যদি সবসময় যদি আজম ভাই এবং ফেরদৌস ভাই উনাদেরকে নিয়ে যদি শো না করে, তাহলে ইয়াং জেনারেশন তো অনেকে আছে ওদের নামই জানে না। এটা তো আমাদের দোষ না। Media করে, যথেষ্ট করে। মিডিয়ার কাজ। হ্যাঁ। না, মিডিয়ার আরো বেশি করে করা উচিত, হ্যাঁ, আমি এই মনে করি। আরো যেমন আজকে ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো, জি। এখানে তো থাকা উচিত ছিল দর্শকের সঙ্গে আজম খানের ফাটাফাটি ছবিগুলা জোগাড় করবে। আছে, নিশ্চয়ই আছে, আছে আছে, অবশ্যই আছে, এখন জানি না, আমার কেন জানি মনে হয় এর ভিতরে দায়ী হতো আমরাও। অবশ্যই আমি আমাদেরও নিজেও কিছু- হতে দায়ী। যেমন আজকে একটা সুযোগ পাচ্ছি, জি। কথা বলছি, হোয়াট ইজ আজম খান, কি ছিল, কেন তার সেই প্রচণ্ড
প্রতাপ ছিল। প্রতাপ, হ্যাঁ, একই কথা বলতে গেছিলাম, প্রতাপ। হ্যাঁ, এখন কেন ছিল সেই সুযোগটা ছিল? বিকজ আমার ধারণা তখন হয়তো মিডিয়ার পার্টিসিপেশন কম ছিল, একটা টিভি ছিল মাত্র, কিছু গ্রামাফোন রেকর্ড আসতো, যেমন আজম খানের ওরে সালেকা মালেকা হাইকোর্টের মাঝারে আমার হাত দিয়ে তো আসলো, জি। আমার সাথে তো সব নেগোসিয়েশন। এই আলম ভাই আচ্ছা, এই হাইকোর্টের মাঝারের গল্পটা একটু বলেন, কিভাবে শুরু হলো? যখন এই কথা উঠলো, ফিরোজ স্যার আমার মধ্যে কথা হচ্ছে, আজম জানেও না ঠিক মতো যে এটা দুইটা গান, আগে আমরা গান করি, তোরা চারজনে কর, হ্যাঁ, আমি দুটা আর আজম খান দুটা করবে, এই দুজনে কথা হলো কিভাবে করা যায়। তখন তো আলম ভাই একদম তঙ্গে চলে আসছে, সবাই আমি আর ফিরোজ শেখকে ধরলাম, আপনাকে আসতেই হবে, আসতেই হবে। এই তো আলম ভাই রাজি হলো। খরচ হলো আমাদের তখন কত, 350 টাকা সারাদিনের জন্য, একটা হাফ শিফট 252 টাকা, খাওয়া দাওয়ার কত ছিল, 100 টাকাই ছিল। এর ভিতরে আমরা করলাম। তখনকার রেকর্ডিং সাইটটা টোটালি প্রমোশনাল সাইটটা দেখতো মজিদ খান নামে, আমাদের যে বিখ্যাত, সেও বোধহয় মারা গেল না, মজিদ খান মানে আমাদের শ্রুতির মজিদ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনি তো মজিদ পড়েছিল এর আগে ঢাকা রেকর্ডিং। জি জি, আই এম টকিং অ্যাবাউট 1973 আচ্ছা, ঢাকা জি। রেকর্ড, তখন ওখানে জি জি, ইন্দিরা রোডের মাথায়। এই টাকাটা জোগাড় করলো কারা? ক্যাটসাই সত্ত্বাধিকারী, আচ্ছা, আমি, মাসুদ নামে একটা ছেলে, সারোয়ার নামে, এই চারজনের ওই পকেট যে, খরচ জি, জি, থেকে yes. এই টাকাটা কিন্তু খরচ হলো, হয়ে গেল। এই গানের সব কিছু প্রসার ঘটলো। এদিকে মজিদ খান সাহেব আমাকে বললো তুমি একটু যাওয়ার সময় দেখা করে যাবে, কারণ আমি তো ডিল করি সব। হ্যাঁ এই ফাঁকে আমাকে আলম ভাই ডাকলো, হ্যাঁ, আমার যে গুরু, যার কাছে আমি এই কৃতজ্ঞতা। আমারও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানি, জি, জি। উনি দেখে বলাইছো না, তোমার কণ্ঠ আমার কাছে ভালো লাগছে, তোমাকে ছবিতে গাওয়াবো, গাবা। আর বলতে আমি তো পারি যে ওখানে একটা লাভ দিই, যাক এইভাবে মানুষের সুযোগগুলো হয়তো আসে। এখানেও ফিরত চাই। আবার দেখা করে কালকে আসবো বলে গেল মজিদ ভাইয়ের সাথে দেখা করতে, বলে তোমাদের গানগুলো আমার খুব ভালো লাগছে, তোমরা তো শুধু রেকর্ড করতে আসছো, গান রেকর্ডিং করলে এখন কি কিছু করবা তোমরা? আমি বলো বলেন কি করতে, তোমাদের রেকর্ড বার করে দিই। আমি বলেন কি, আমাকে সম্মতি চাইল, আমি বললাম আর কারো লাগবে না, আমি যথেষ্ট, আপনি করেন। এই 4টা গানের কাজ করবে। এখন কাজ হচ্ছে, হঠাৎ ফোন আসলো, মজিদ ভাই করলো তুমি একটু আসো। গেলাম, বললো একটু মেশিনের ডিস্টার্ব, তুমি একটা করো, কারটা আগে করবো। এখন আমরা 2 সপ্তাহের মধ্যে একটা বার করবো। আমি কি বলবো আমারটা করেন, এটা হয় না, কার্টিসিতে পরে রাজেবারটাই বার করেন। তো ফিরোজ শাহকে সব বলি আমি ঘটনাগুলো। ঠিক 2 সপ্তাহ পরে আমাকে ডাকলো, 10টা সিডি আমি ক্যাসেট নিলাম, ক্যাসেট না রেকর্ড, LP গ্রামোফোন রেকর্ড। তো ওটা নিয়ে সোজা ওর বাসায় গেলাম। আজম খান 1, তখন অন্য কোনো নাম টাম নেই, সোজা একটা প্লেন ছবি, কভার থেকে শুরু করে সব আমি, এনায়েত কবির ডিজাইনার কারা কি Can you সব হলো। imagine? This is- আশ্চর্য this is- ব্যাপার, হ্যাঁ? সেই this is history, যখন man. দিলাম, ওর বন্ধু বান্ধব নিয়েছিল, আমি বলে আগে খাওয়া, দিচ্ছি না তখন। আমার মনে হয় 30-40 টাকার সিঙ্গারা টিঙ্গারা আনলো, 15-20 জনে খুব খাওয়া দাওয়া, চাটা হলো। তখন আমি ওকে ক্যাসেটটা বার করে দিলাম, রেকর্ড। ওই রেকর্ডটা। গ্রামোফোন রেকর্ড। হ্যাঁ। ও একবার আমার দিকে তাকায়, একবার ওটা দেখে, একবার ফিরোজ সে আমার সাথে, চোখ ছল ছল করে, ও অনেক কষ্টে আটকানো তার চোখের পানি। এই সুরের মূর্ছনায় মানুষের হৃদয় যখন খুশিতে কাঁদে, তখন মানুষের ইমোশনটা মানুষ ধরে রাখতে পারে না, কিন্তু ও ওদিন ধরে রেখেছিল। কিন্তু তার খুশিটি আমি ভুলবো না। সেই ক্যাসেট ওর সঙ্গে বার হলো, সে যে কেন এলো না, Oh my রংবাজ God. ছবি। এই দুটার সেল ছিল তখন 10,000। 10,000 যেটা সেল হয় সেটাই সুপার ডুপার হিট গান। তখন ওই সময় আচ্ছা, এই একটা গান শুনতে পারি একটু? লাউ ভাই গিটারটা ধরেন না, আমরা এই গানটা শুনি। তোমাকে করো, তুমি আগে করো, তোমার কোনটা সাথে জানি? আচ্ছা, ওটা হাইকোর্টের বাজারে। ও যে গানটি এখন হবে, এটি ছিল আজম খানের প্রথম রেকর্ডেড গান, এবং মানুষের মাঝে গানটি এত সাড়া ফেললো, বাংলাদেশে একটি নতুন সুর, নতুন ঢং, হ্যাঁ। নতুন কথা, নতুন রিদম বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে ভেসে উঠল। এবং এখানে আমি আবারও সবচেয়ে বেশি কৃতজ্ঞ দিব ফিরোজ শাহী, তার দৌড়দৌড়ি। এবং আজকে যদি আলম ভাই ওদিন না থাকতেন, এর আগামাথা কি হতো আমি বলতে পারবো না। ধন্যবাদ তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেই ইদু, ইশতিয়াক এদের বাজানো, এটি ছিল অভূতপূর্ব একটি ব্যাপার। চলো গায়ে গানটা করি। 2, 3, 4। ধরো
কজন আসল ফকির। ওই বোন, হাইকোর্টের মাজারে কত ফকির ঘুরে, কজন আসল ফকির। এই যে দুনিয়ায় মানুষ আর মানুষ নাই, এই দুনিয়ায় মানুষ আর মানুষ নাই, কোথায় গেলে পাবো ঠাই, হাইকোর্টের মাজারে কত ফকির ঘুরে, কজন আসল ফকির। এবং আমি তোমাকে বলবো তাদের তো শুনতে হবে, জানতে হবে এই গানগুলো 70 দশকের শুরুতেই কারা করলো, বাংলাদেশ কতটা কেঁপে উঠলো, কিভাবে ওই করলো। নৈতিক তুমি দায়িত্ব দর্শকদের যদি বলো। দর্শকের থাকতো চাচা, তাহলে কি আমাদের এই অবস্থা হইতো? না না, পিপুল শুড নো। জানবে না কেন? আজম খান তো একটা ইতিহাস, অবশ্যই। কিন্তু এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। মানে তুমি কি ইমাজিন করতে পারো যে আজম খান গান গাচ্ছে স্টেজে উইথ হিজ ওন ওয়ার্ল্ড, হি ইজ ইনটু দ্য সং, হ্যাঁ, গান গাচ্ছে পাগল হয়ে, মানুষ পাগল হয়ে দোতলার ছাদে থেকে পড়ে যাচ্ছে। ডিড ইউ সি দ্যাট? হ্যাঁ, আর এবং কেন- এবং আজম খানকে তো এটা এখন কাউকে বললে বিশ্বাস করবে? না, আজম খানের দাপট, আমরা তো তখন অনেক ছোট, আমরা 5-6-এ পড়ি, কিন্তু গিটার কিংবা ডিং 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 এটা জানি। হ্যাঁ, আর অদ্ভুত। এই লাবু ভাই, আপনার কাছে এইগুলি জানতে চাই আমি। দেখেন, আজম চাচার যে গান তো একটা ফাটাফাটি গান, কিন্তু যে লিড পিসগুলি পর্যন্ত যে মানুষের মুখস্থ, এই জিনিসগুলি এটা- এখন হয় না কেন? এখন তো মনে করো যে প্রথম প্রেমের মতো যে গানটার লিড পিস এই আমিন ভাইয়ের, ওই জিনিস আর কই? এই জিনিসগুলি নাই কেন? আমার স্বপ্নগুলো গানের শেষে যে বাচ্চু ভাইয়ের একটা লিড পিস 2 মিনিটের, এগুলি কই হারিয়ে গেল লাবু ভাই? এটা আমি বলি, এটা গানের সঙ্গে তোমার যে গানের যেই অনুভূতিটা, ওই অনুভূতিটা যদি এই মিউজিকের সঙ্গে যদি কানেক্টেড না হয়, তাহলে মানুষ মনে রাখবে কি করে? পুরোনো দিনের যেসব গান আছে, মনে করো যে এই যে আমি একটা জি, 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 অবশ্যই। কি মুখস্থ কোন গান? হ্যাঁ, নদীরে, হ্যাঁ। সে এটার জন্য কি আর কোনো কিছু দরকার আছে? না, কিছুই দরকার নাই। সে এই গানটার সঙ্গে এই না, মিউজিকটা কিন্তু কথা কানেক্টেড। বাবু, এটা না, আসলে যুগ তো পাল্টাবেই, যুগ তো পাল্টাবে। চেঞ্জ হবেই, কিন্তু আমার কথা হলো আজম খান গেয়ে গেছে, এটাকে তো ধরে রাখতে হবে আমাদের। এই ধরে রাখার জন্য এই প্রজন্মের ছেলে মেয়েদের কি করতে হবে, এটাও আমাদেরই দায়িত্ব। এইটাই হচ্ছে সেটা এখন কারেক্ট কথা কথা। হলো যে এটা হচ্ছে গিয়ে- এই যুগের গান চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হবে, সামনে আরো হবে, আরো হবে। কত গান আসবে। এক সময় আব্দুল আলিম সাহেব, আব্বাসুদ্দিন সাহেব, তাদের গান কি দেশ উদ্বেলিত হয় নাই? হয়েছে। সেই পদ্মা নদীর ঢেউ, সেই এই যে দুনিয়া কিশোরা লাগে, একসময় সবই ছিল, চেঞ্জ তো হবে। গান যে আব্দুল হচ্ছে আলিম না তা সাহেব, না, আব্বাসুদ্দিন কিন্তু গান হচ্ছে, আজম খানকে ধরে এখন রাখতে গান হবে। হচ্ছে। বস, আমি একটা জিনিস বলি, ইন জেনারেল আমাদের দেশের যে স্বাক্ষর আমরা যেটাকে বলি, মানে আমাদের দেশের শিক্ষার হার কত, সেটা কিন্তু শুধু সাইন, বস, এটা জানেন? অনলি সাইন করতে পারে, এইটা দিয়ে শিক্ষার হার। এবং আমাদের দেশে বর্তমানের গান বাজনা যেভাবে এগাচ্ছে, কিংবা আমি একদম স্পষ্ট ভাষায় এটা বলি যে 2005-এর পর থেকে কিচ্ছু পাই নাই আমি এখন পর্যন্ত, এই গত 20 বছরে কিচ্ছু না। এটা ডিউ টু ওয়ান রিজন, আমাদের জাতির শিক্ষাগত অবস্থাটা। এখানে তুমি ধরে নাও আমাদের দেশে মিউজিক্যালি কোনো ইনস্টিটিউশন নাই, প্রপার ইনস্টিটিউশন। এখানে যা না না শেখানো হয় ওস্তাদ, কাদের জন্য মৌখিকভাবে- করবেন? প্রপার ইনস্টিটিউশনে যাওয়ার মানসিকতা তো লাগবে, যে আমি একটু গানের গিটার নিয়ে এই করতে চাই। এই জিনিসটা তো কোথায়, কিছুই তো দেখছি না না। বলো, আমি তো- আমরা একটা কাজ করতে পারি। আমাদের বয়স যেটা হয়েছে, আমাদের অভিজ্ঞতা, লাভের অভিজ্ঞতা, তোমার তো অভিজ্ঞতার দিন তোমার ঝুলিতে ভরা, কিন্তু আমার কথা হলো সমস্যা থাকলো, বাদ দাও না, সমাধানটা কি সেটাই তো আমি জানতে এটা চাচ্ছি। আলোচনা করি। একটাই প্রধান সমস্যার সমাধান, সেটি হলো সঙ্গীতকে ছেড়ে দিতে হবে তার শৃঙ্খলার মধ্যে, তার রুচিশীলতায়, এবং সুযোগ দিতে হবে। সুযোগটা দেবে কায়? এই সমষ্টিগত যারা দেশ চালায়, সরকার ব্যবস্থা করবে। শিল্পকলা আছে, শিল্পকলা কার্যক্রম কতটুকু গভীর দেখা যাবে, দেখলেই হবে। দেখা যাক, সবাইকে ধরে হয়তো রাখতে হবে। আমরা ভালো জিনিস আশা করতে চাই আর কি। আব্দুল আলিমের নাম কই গেল? আব্বাসুদ্দিন সাহেবের নাম কই গেল? নাই ভয় কেন? পাই উত্তর দিতে চাচা, তাইলে ভয় লাগে উত্তর দিতে। তো তাইলে এটা এটা ঠিক। এটা করতে হবে, এটা ইনস্টিটিউট করবে। ভয় মানে তুমি কার সাথে কথা বলবো আপনাদেরকে নিয়ে?
সেটাই তো অবশ্যই, মানে সেই জায়গাটাই তো বলছি আমি, যে আমি ভীত আমার জাতির শিক্ষাগত অবস্থা নিয়ে। লাবু ভাই, আমরা ওই ইতিহাস গানটাতে চলে যাই, আমি যারা চাই রে, যে এই গান যে আমরা ম্যাট্রিক যখন দেই, কত স্টেজে যে আমি গিয়েছি আমি যারা চাই রে, এবং গত 7-8 বছর আগে জানতে পারলাম যে এটা আপনার, এবং তাও আপনি আমাকে বলেছিলেন যে, আমি আপনাকে বললাম যে আজম খানের ওই গানটা কি সুন্দর, আপনি বললেন যে এটা তো আমার লেখা সুর। আমি বললাম যে আমি বিশ্বাস করি না। তখন আপনি আমাকে বলেছিলেন একেবারে মাইরা পালামু, এই ডায়লগটা দিয়েছিলেন, একেবারে মাইরা পালামু, এটা আমার লেখা, আমার সুর। বস, আমি এটা জানি কিন্তু চাই এটা কিন্তু কেউ জানতো না। হ্যাঁ, এটা যে কিভাবে আমার এটা কাছে- এতদিন আমি হিডেন? কখনো বলিনি কাউকে, তো বলা হয় নাই। তো আমার ব্যান্ডের ওরা কিন্তু কেউ জানতো না। তো একটা অনুষ্ঠানে গেছি যেখানে আজম ভাই আছে আর ফিডব্যাকও আছে। তো ওখানে আজম ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম। আজম ভাই তো আমার দেখে উদ্বেলিত, খুব কথা বললাম, জড়ায় ধরলো, অনেক গল্প করলাম। তারপর উনি হঠাৎ করে বলে, আজকে তোর গানটা দিয়ে শুরু করবো। বলে যে আজকে তোমার গানটা প্রথমেই গাবো। আমি কি, তাই ঠিক আছে গান, খুব খুশি হইলাম। তো আমাকে বাবু মাকসুদ ছিল, জিজ্ঞেস করলো কোন গান, আমি বললাম যে আমি যারে চাই রে। বলছে তোর লেখা? আমি বললাম যে হ্যাঁ। তা আজম ভাই বললো যে, উনি নিজেই বললো যে আজকে লাবুর গানটা দিয়ে শুরু করুন, ওদেরকেও বললো যে আজকে লাবুর গানটা দিয়ে শুরু। তখন ওরা জানতে পারছে যে এই গানটা আমার, আর নাহলে ওরাও আপনি জানতো না এরকম কোনোদিন। মানে আড়ালে লুকিয়েছিলেন এতদিন, লাবু ভাই, কাউরে বলেন নাই? খুব একটা প্রয়োজন বোধ করি নাই। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। এই আছে এই নাই, অন্তরে দিয়েছে ঠাই, বিরাজ করে সে ভুবনে। এই আছে এই নাই, অন্তরে দিয়েছি ঠাই, বিরাজ করে সে ভুবনে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। ভক্তিতে মুক্তি জানিয়ে সত্যি, বাসনা পূর্ণ হবে সাধনে। ভক্তিতে মুক্তি জানিয়ে সত্যি, বাসনা পূর্ণ হবে সাধনে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। চাচা, এবার আপনার কাছে যাই। যোদ্ধা আজম খান, যোদ্ধা, মুক্তিযোদ্ধা আজম খান। আমি তো তখন কানাডা, আমি শুনি, তা আমরা তো সেভাবে চেনার কথা না। আমি ওকে চিনলাম ফিরোজ শাহের মাধ্যমে 72-এ। যোদ্ধা হিসেবে তখন অনেক কথা, অনেক গল্প শুনি। এবং ওকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ কিরে তোর
মুক্তিযুদ্ধের কিছু কথা বল। তখন আমাকে বলে চল ঘুরে আসি। দুজন দিয়ে একটা রিক্সা নিলাম, ওর হাতে একটা ডাব, আচ্ছা, ডাব খাচ্ছে, কয় এটাই কিন্তু গরিলা, মনে রাখিস। তো অনেক কথা বললো, হাইকোর্টের মাঝে থামলাম, বলে এই যে দেখ না, এই যে গান গায় সব সব কটা গাঁজা খায়, এগুলোর কথা কইস না। ওকে নিয়ে গান লিখছিলাম, হাইকোর্টের মাঝে কয়জনে আসল ফকির, এই অবস্থা দেখ। এইভাবে ঘুরতাম, অনেক সময় অনেক গল্প করতাম, কিন্তু প্রসঙ্গ ওইটা না। আমি আবারও বলবো, হ্যাঁ। আজম খান আসলো, চলে গেল, অনেকে আসবে, চলে যাবে। সরকার করে না তা না, কিন্তু আমাদের আরো অনেক ভাবতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে। প্রমোশন আমি পেয়েছি, এই প্রমোশনগুলো আরো দরকার, সবার জন্যই দরকার। এই দেশকে সঙ্গীতে ভরে রাখতে হলে আমরা সরকারের কাছে চাবো না তো কার কাছে চাবো? সেটা তাই নিঃসন্দেহে না? তাই। তাই এই তো। যে অনেক সময় যে হয় পুরস্কারের ব্যাপারগুলো দেখি, এখানেও মনে হচ্ছে কোথায় যেন একটু খাপছাড়া লাগে। কাকে বলবো অভিযোগ, আর কার কাছে করব? করলে তো সরকারের কাছে করব। আমার অনুরোধ থাকবে, সরকার যদি একটু গভীরভাবে জানে, প্রপার পুরস্কারটা যদি প্রপার জায়গায় না যায়, তাহলে আগামীতে তো অনেকে নিরাশায় ভুগবে। হ্যাঁ, নিঃসন্দেহে একদম তাই। সরকারের উচ্চ পর্যায়ের স্বীকৃতি কে না চায়? এটা তো চাবেই। তো যাই হোক, আমাদের এটা ধরে রাখতে হবে, এবং একটা আজম যাবে, 10টা আজম আসবে, তো সেটা তো তৈরি করতে হবে। যাই হোক, কঠিন থেকে একটু রসালো কথা চলে হ্যাঁ, আসে। জি। আজম খানের কিছু ব্যক্তিগত খুব মজা করার মতো, কিন্তু বলেন। খুব দুষ্টামি খুব পছন্দ করি। হ্যাঁ, তাই তো। জোনাকি হলে আচ্ছা, আমি অনুষ্ঠান। আগে একটা গল্প বলে দিই, শোনেন। আমার জোনাকি হলটা আমরা মনে রাখবো। আমি তখন এই চ্যানেল আইতে একটা প্রোগ্রাম বানাই। সেই প্রোগ্রাম বানানোর জন্য আজম চাচার বাসায় গেছি। আমি গিয়ে আম গাছের নিচে ওটার মধ্যে বসে আমার যত দুষ্টামির আলোচনা এগুলি করার পরে আজম চাচা কি ফ্রি হতে পারে একটা মানুষ, আমি বলি। যখনই আমার সাথে দেখা হতো তখনই তো উল্টাপাল্টা জোকস টোকস কৌতুক টৌতুক এই বলতাম এবং জ্ঞানের কথা বলতাম। একদিন আজম চাচা আমাকে এই গল্প করতে করতে, তারই এক ড্রামার ওখানে বলছে যে আতা ভাই যে এটা কি খায়া জন্ম দিছে, এটা আমি ওরে যখন দেখি তখন বুইলা যাই। দিস ওয়াজ আজম চাচা, এত ফ্রেন্ডলি। হ্যাঁ চাচা, আপনার ওই জোনাকি তো হলে অনুষ্ঠান, দর্শক পরিপূর্ণ। আজম কই আজম নাই, ওর খবর নাই। আচ্ছা, তো অর্গানাইজারদের লোকরা এসে বলল আজম ভাই তো অসুস্থ, সে তো তাকে আনতে হবে। সব দৌড় দিল, তো বলে না আমি এখন যাব না, আমি অসুস্থ বোধ করতেছি। তো একজন খালি বলল এই ফেরদৌস ভাইতে বল, ওরে নিয়ে যা, কাজে দিব। তা আমাকে নিয়ে গেল, দোস্ত তুই আই লিখা, একটা অসুস্থ হয়েছে, এটা তো আমার ব্যাপার, তুই আবার কে, তুই জাগা। আমি কেন তোর যাইতে হবে, কয় তাহলে ভ্যান লয়ে আয়। আচ্ছা, গাড়িতে যাবে না, কোনো গাড়িতে ভ্যান নিয়ে আয়। তারপরে ভ্যানের মধ্যে একটা পার্টি উঠলো, বাসার থেকে বালিশ নিয়ে আসলো, চিত্র আসলো, গুনগুন গান করে এই করতে করতে সে ঠিকই কাছে তো। 4-5 মিনিট লাগলো, হলে আসলো। সে কি লোকের ভিড়, ওর মধ্যে থেকে সে আস্তে করে উঠলো, স্টেজে উঠলো, গানও গাইলো, প্রোগ্রামও হিট, সব কিছু যা হয়। এই রসিকতা Imagine this. আমি ভুলতে পারি না। কনসার্টের কথা তো আমরা লন্ডন গেছিলাম একসাথে। হ্যাঁ, এবং আরেকটা মজার জিনিস, সাবিনা ইয়াসমিন পর্যন্ত স্টেজের বাইরে দাঁড়িয়ে আছে আজম খানের গান শুনবে তাই। হ্যাঁ, এবং গানের সময় যে এরকম এরকম এই ঘটনাগুলি টোটালটা মিলিয়ে আজম খান ইজ আজম খান। So, that's him. দ্যাটস হিম। আর কিছু বলার নাই ওনার সম্পর্কে। আল্লাহ, স্টেজে দাঁড়ালে আমরা এই লন্ডনে ইয়াতে উনি ওয়েম্বলিতে উনি যে নাচটা দিত এটা কেউ পারবে না। জীবনেও কেউ পারবে না। হ্যাঁ বস, আমরা চলো না একটা তোমার সঙ্গে আমি সুইডেনে গেছিলাম। সুইডেনে। খেলা আছে। হ্যাঁ হ্যাঁ, সেইখানে হায় হায় আজম খান একদম দারুণ কিছু জিনিস, Fantastic. ফ্যান্টাস্টিক। চলুন বস, আমরা একটা গানে যাই। কি গান গাইতে পারি আজম খানের বলেন? আমি একটা গান গাই। তুমি গাও। গানে ভরা এই মনটা চিরদিনের নয়, ভুবনের সব স্মৃতিগুলো রেখে যেতে হয়। আলো ভরা এই জীবনে আধার কেন রয় জীবনে, মরণ কেন আসে জীবনে, মরণ কেন আসে। কি গান, ওহ বিউটিফুল। কি অপূর্ব। এটা আজম ভাই লাগছে। আজম চাচা, আজমই হ্যাঁ এটা সম্ভবত আমি একসঙ্গে, আমি যখন ছিলাম তখনকার গান এটা।
আচ্ছা বস, আজম চাচার সাথে আপনার কনসার্ট করার কোনো ইয়ে নাই? হ্যাঁ আছে, বলেন না একটু। বিটিভিতে করছিলাম। আচ্ছা, বিটিভিতে একটা শো করছিলাম এবং না ওখানে মানে ওনার পাগলামি সম্বন্ধে জানতে হ্যাঁ চাইছি। হ্যাঁ হ্যাঁ ওইটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি বাজাচ্ছি হ্যাঁ। কিন্তু আমি কিন্তু উনাকে আগে দেখি নাই। আচ্ছা, আমি কিন্তু উনাকে উনি যখন শো করছে আগের ওগুলা ভালো করে আমার দেখা হয় নাই, কিন্তু উনার সঙ্গে যখন বাজাইতে গেছি আমি উনার শো দেখছি কিন্তু এরকম দেখি নাই। কিন্তু বিটিভিতে যখন শো করতে গেছি আমি বাজাচ্ছি, হ্যাঁ উনার ড্যান্স দেখে আমি বাজানো ভুলে যাচ্ছিলাম একটু। আমি উনি কি করতেছে এটা, অদ্ভুত জিনিস বাট তো। দ্যাট ওয়াজ হিজ স্টাইল, এটা স্টাইল। কিন্তু আমি বাজাতে গিয়ে খালি উনাকে দেখতেছি যে উম্মা এ কি করে উনি। ব্যাপারটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, বলেন ওর না। স্টাইলটা, হ্যাঁ। ওর এই ঢগের ব্যাপারটা, এটা কিন্তু পাবলিক গ্রহণ করলো। হ্যাঁ তাই কিন্তু আজকে এটা একটা style। গ্রেটলি, একদম ফ্যান্টাস্টিক। আচ্ছা আমি- আজম চাচাকে, হ্যাঁ বস বলেন। হ্যাঁ ওই যে ওই শোটা দেখার পরে আমি খুব মানে ভাল লাগছিল না আমার, বুঝছো, মানে এটা কেমন নাচ, আমি তো এই নাচ এই দেখি নাচ নাই তো আগে। জীবনে দেখি নাই কোনোদিন। কেমন নাচ, আমি পরে শোর পরে আজম ভাই এই নাচটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি বুঝবা না। আরে বাস কোন স্টেজের এই এই সুন্দর কোন স্টোরি, আজম চাচা ম্যাক্সিমাম স্টেজই তো পাগলামি স্টেজ। উনার পাগলামি তো প্রচুর পাগলামি আছে। মনে করো যে লন্ডনে ওয়েমলিতে না, একটা অডিটোরিয়ামে, ওখানে উনি গান গাইতে গিয়ে হঠাৎ করে উনি স্টেজে অর্ধেক গান গেয়ে নেমে গেল। যে আজম খানের কোন গানটা যেন মানুষের রিকোয়েস্টে বারবার করে তাকে গাইতে হয়েছিল, এরকম কোন স্টেজ? এটা হ্যাঁ, বলেন না। এটা হচ্ছে গিয়ে তোমার ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে। আচ্ছা, তো উনি স্টেজে যে উঠছে, মনে করো যে 12:30টার দিকে স্টেজে উঠছে এবং উনি 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত উনি গানটা একটা গানই গাইছে। এই কেমনে বস, আমি কি যারে চাইরে সে থেকে মরে বাস। বাস ওইটা ধরছে, আর কেউ এই গান ছাড়তে চায় না। এই গান উঠছে আবার হবে। আর তো সব ব্রাদার্স ইউনিয়নের তো সব প্লেয়ার এবং উনার ফ্রেন্ড এবং মানে দে আর অল এবং তখন তো ক্রেজি সবগুলো হাইপার এবং হি স্যাং দ্য সেম সং। উনি বোধহয় 11 থেকে 12 বার গানটা গাইছে, বা আরো বেশি হতে পারে, বাট হি কেপ্ট অন সিঙ্গিং দ্যাট সং। উনি গাইছে এই গানটা আর মানুষ নাচতেছে। একটাই গান, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আরে বাবা রে বাবা, আজম খান আনবিলিভেবল। বস। মানে আপনার এটা কিন্তু একটা সৌভাগ্য যে আজম খানের এইরকম একটা গানের জনক আপনি। আই এম রিয়েলি ব্লেসড। হ্যাঁ, ওরে বাপ রে বাপ। ফেরদৌস চাচা বলেন, আজম খান এবার খাদ্য রসিক আজম খান সম্বন্ধে যদি কিছু জানতে চাই। ও কিন্তু খাওয়ার মধ্যে খুব মজা করে। একবার চিটাগাং গেলাম, হ্যাঁ আমরা সব বসা, ফিরোজ শাহী ছিল। তো যখন অনুষ্ঠানটা রাত সন্ধ্যা হবে, একটা সংগঠন নিয়ে গেল আমাদের। তো আমাদের খাদ্য পরিবেশন করলো একটা ডিমের অর্ধেক, রান্না ডিমের অর্ধেক, 1 টুকরা আলু আর ঝোল ছিল, আর ডাল, ভাতের মধ্যে আবার নানা রঙের অনেক কি জানি পাথর টাথর। আজম, আমি বসা ঠিক উল্টো দিকেও বসা আমাদের। তো খাচ্ছি, চোখটা এরকম করে বলে, কে রে, চিন্তা করিস না, খায়া যা, রাত্রে ভাগল লাগবো ঠিক মতো, তুই মাল পানি নিয়ে নিস। এইগুলো খুব রসিকতা করতো খুব। না না, আর দারুণ, তখনকার দারুণ। দিনে কিন্তু এই টাকা না দিয়ে পার্টি চলে যাওয়াটা কিন্তু খুব একটা ইজি, প্রায়ই হয়েছে এরকম। এরকম ঘটনা অনেক আছে। আমরা একবার ওল্ড টাউনে খালি গেছি। থাকে না, মানে এটা নিয়ে শিল্পীরা খুব একটা বদার করতো না, বিশেষ করে মডার্ন যারা আসছে তারাও দেখতাম ঠিক আছে, গেছে যাক, আরেকটা আসবো। না তারপরে এই যে- আজম ভাইয়ের একটা শোতে গেছি তো ওল্ড টাউনে। হ্যাঁ। শো করার পরে আমরা চলেন যাই, আজম না দাঁড়াও, মানে টাকা এখনো পাইনি আর কি। ও মানে যে টাকা দিবে তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না কোনো রকম ভাবে, অনেক বাসায় তখন গীত তো শেষে টেলিফোন, বিনা। তখন তো ওই টেলিফোন, হ্যাঁ। তোমার ম্যানুয়াল টেলিফোন, তো উনাকে পাওয়াই যাচ্ছে না। উনি কিন্তু পয়সা না দিয়ে বাসায় যায় ঘুমাই গেছে। পরে ওই যে আরেকজন ছিল, তাকে বাসা থেকে ধরে নিয়ে আসছে, তারপরে হি পেইড ইট। তারপরে আমরা তখন খেয়াল করিনি, পরে মনে হলো যে আজম ভাই আসতেছে, তখন আসছে, পরে তখন বুঝলাম যে প্রবলেম সলভ, তখন চলে আসছি। বাট দ্যাট ওয়াজ অলরেডি 5 o'clock in the morning. হ্যাঁ, আই। আসল কথা কি জানো, জি যে চাচা। মানুষ তো চলে যাবেই। হ্যাঁ, আজম খান যা রেখে গেল,
এটাই স্মৃতির পাহাড়ে পড়ে থাকবে। এটা বিশাল তাকে মানুষ মনে করুক, এই কামনাই করি, এবং খোদার কাছে চাই ও শান্তিতে থাকুক উপরে। চাচা অনেকক্ষণ তো কথা বললাম, আমরা একটা গান শুনে আসি লাউ ভাইয়ের থেকে। লাউ ভাই, আমরা কি গান শুনতে পারি? আর কোনো কথা না, আলাদা দুলাল। বাহ 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 বাহ, চলেন চলেন, একদম। আলালু দুলাল, আলালু দুলাল, আলালু দুলাল, আলালু দুলাল, তাদের বাবা হাজি চাঁদ জাঙ্গারপুরে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। ও আলালু দুলাল, হে আলালু দুলাল, আলাল যদি ডাইনে যায় ভুলাল যায় ভাবে, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে। আলাল যদি ডাইনে যায় ধুলাল যায় ভাবে, তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে। আলাল কই দুলা কই, নাই রে নাই রে নাই রে নাই। আলালু দুলাল, আলালু দুলাল, আলালু দুলাল, আলালু দুলাল। কিছু কিছু Beautiful গান মানুষের গান। ভাগ্য একেবারে শ্রোতার দুয়ারের কাছে নিয়ে আসে। আমার মনে আছে আনন্দমেলা গানটা যখন প্রথম গান, চমৎকার। এইবার আর কোন দিক নিয়ে আলোচনা আমি করতে পারি? আজম চাচা কিন্তু ঘুরতে পছন্দ করতেন প্রচন্ড। আমরা প্রচুর পিকনিক করেছি। এই গল্প বলেন। সো আজম ভাইয়ের হচ্ছে গিয়ে পিকনিকে যেতে হবে। পিকনিকে গেলে একটা জিনিস হয় কি, একটা সবার সাথে কোঅর্ডিনেশন সবার দেখা হয়। হয়, হ্যাঁ। একটা গান তৈরি হয়। আমরা পিকনিকে যে বেশ কিছু গান তৈরি করেছি, এরকমও আছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে খাবার দাবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খাবার হচ্ছে গিয়ে আমরা পিকনিকে গেলে আমাদের বিশেষ খাবার হতো এক হাঁড়ি মুরগির মাংস আর বাকরখানি। এই মুরগির মাংস আর বাকরখানির যে একটা Combination. কম্বিনেশন হয়, এটা আমি আগে জানতাম না। ওনার সঙ্গে যায় কবি বলতেছে ওদের হাতে চাইনি এটি বেশি। কিন্তু ইটস ফ্যান্টাস্টিক। আর সবচেয়ে মজার ব্যাপার, ওখানে গেলে পরে দেখতাম যে আরো অনেক পিকনিক পার্টির যখন আসতো, ওরা আমাদের সাথে জয়েন করতো। দেখা গেল ওদের খাবারগুলো আমরা খাচ্ছি, আমাদের খাবারগুলো ওরাও খাচ্ছে। মানে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং। আমি সম্ভবত ওনার সাথে 3 বার কি 4 বার গেছি। শোতে না, পিকনিকে? পিকনিকে। হ্যাঁ। তো বেশি 3টা পিকনিক হয়েছে ওই বোটানিক্যাল গার্ডেনের পিছনে। বোটানিক্যাল গার্ডেন যেটা জি, জি। মানে চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল, ওটা অনেক ভিতরে এক জায়গায় একটা খোলা স্পেস আছে, বট গাছ আছে। সামহাউ হি নিউ দ্যাট অ্যাবাউট দ্যাট প্লেস, উনি চিনতো জায়গাটা। এই জন্য আমরা ওখানেই যাইতাম, পাশে পুকুর ছিল। সো ইট ওয়াজ এ কমপ্লিট মানে পিকনিক। একদম সুপারম্যান। একটা আমার জীবনে দেখা অনেকগুলি সুপারম্যান দেখেছি আমি, না অনেকগুলি না, আসলে 8টা-10টা সুপারম্যান দেখেছি। তার মধ্যে আজম চাচা একদম ভাই একটা। ওয়ান অফ দ্য সুপারম্যান। তবে ওনার কয়েকটা জিনিস খুব ভালো লাগতো, উনি বাচ্চাদের সাথে ফুটবল খেলতেন। সেটাই এবং বাচ্চাদের উনি সুইমিং পুলে যেয়ে সুইমিং করতেন, বাচ্চাদেরও সুইমিং শেখাতেন। হ্যাঁ, মানে হি ওয়াজ সো ডাউন টু দ্য আর্থ। মানে এত মানে সাধারণ একটা মানুষ। উনি শোতে যাইতেন, এই যে উনি বললো যে গাড়ি টেম্পোতে করে গেছে না, ভ্যানে। ভ্যানে, উনি রিক্সায় করে শোতে গেছে। দেখা গেল যে অন্য পার্টি যারা আসছে ওরা গাড়িতে করে সিরিয়াস আসতেছে, বিশাল বিশাল গাড়ি নিয়ে বহন নিয়ে আসতেছে শোতে, উনি ঠিকই রিক্সায় নিজের মতন আপন ভোলা মানুষ। আপন ভোলা মানুষ। আহা, হি হ্যাড দ্যাট থিং যে আমি ওনার কাছ থেকে কিছু জিনিস শিখতে চেষ্টা করছি, যে আমি আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ। উনি যেরকম ওনাকে চেঞ্জ করে নাই, উনি বাচ্চাদের সঙ্গে যায় মাঠে যায় ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে উনি, এবং ওরাও কিন্তু জাস্ট বন্ধুর মতনই ওনার সঙ্গে একদম, খেলতেছে একদম। এবং উনি এই একবার টেলিভিশনে বলেছিলেন যে সব আপনার স্বপ্ন কি, তখন ক্রিকেট নিয়ে খুব উনি খেলছেন। আচ্ছা। উনি বলেছিলেন বিশ্বকাপ জেতা। হ্যাঁ, কি মানুষের মানসিকতা হতে পারে, টার্গেটটা কি, মানে আকাশ সম স্বপ্ন নিয়ে উনি ক্রিকেট খেলে যাচ্ছেন। কি সাধারণ একটা মানুষ চাচা বলেন। মাইলসের 2 ভাই, হ্যাঁ, শারমিন হামিন, এরা কিন্তু আজমকে খুব পছন্দ করত।
এবং একটা জিনিস কি, মাইলসের একটা জিনিসের আমার কাছে যেটা পছন্দ হয়, ওরা কিন্তু মানুষের স্বীকৃতি দিতে জানে, কারো প্রতিভাকে ওরা লুকায় না, আরো বলে। ইট ইস এ গুড কোয়ালিটি। একজন তো চলে গেল, হাবিন তো এখন একাই চালিয়ে নিয়ে যাচ্ছে। আজম খানের অনুষ্ঠানে আর বেশি কিছু তেমন আজকে আর যুক্ত করতে পারলাম না, বিকজ সময় প্রায় শেষের দিকে। লাবু ভাই, ওনাকে নিয়ে তো পর্বের পর পর্ব বানানো যাবে। অবশ্যই। সেটাই যে উনার গান গাইতে শুরু করলে কি শেষ হবে? চাচা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার গানে গানে আপনি একটু অনুষ্ঠানটা শেষ করে দেন। চাচা, কি গান? হ্যাঁ, এখানে যেটা হবে, আজমকে আমি বলতাম মাঝে মাঝে ওই রিক্সাতে, হ্যাঁ, আজম একটা, তুই তো এখন ফাটাফাটি একটা গানের হিরো হয়ে গেছিস, তুই এবার গান শোনা, তোর একটা গান শোনা। কয় তুই বেশি কথা কইস না, ইদানিং কি একটা গাইলি, মায়ের গত মাথা খারাপ করে দিছিস। আমি কই, কোনটা রে কোনটা? করে ওই যে তোর লাকি এখন বন্ধু আছে না, ও তোরে দিয়ে একটা গান গাওয়াইলো, আমি গানটারে পাইলে দেখতে কি করতাম। আমি কই, কোনটা রে? কয় ওই যে গাইলি, আগে যদি জানিতাম। আমি যেটা বলছি 77-এর কথা। হ্যাঁ, তা আমি বললাম আজমের সম্মানে, ওর পছন্দের, ও তখন বললো, দেখ তোর এই গানটা আমার খুবই প্রিয়, আমি মাঝে মাঝে তোর গানটা শুনি। আমরা সেই গানটাই শুনি। হ্যাঁ, তো ওটাই আজকে ওর স্মৃতিতে, ওকে ওর স্মরণে গানটা আজকে উৎসর্গ করি। আগে যদি জানিতাম, তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। দাও, দুজনে গাও একসাথে। এই জ্বালায় আর প্রাণে সহে না। আজম, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমাকে অনেক মনে পড়ে, তুমি বাংলার একটি গর্ব। কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম, তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। ওরে এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে, কিসের তরে রয়ে গেলি তুই, ও মনরে, কিসের তরে রয়ে গেলি তুই। আগে যদি জানিতাম, তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। সুপ্রিয় সুধী, স্বপ্নধারা নিবেদিত স্মৃতির সুর অনুষ্ঠানে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকেন, খুশি থাকেন এবং সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।